আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জিডা এর পক্ষ থেকে আমাদের উচ্চতর গণিত বিষয়ের প্রথম ক্লাসটি নিয়ে এসেছি। এই ক্লাসের বিষয়বস্তু হলো ম্যাট্রিক্স। এই ক্লাসে আমরা ম্যাট্রিক্সকে বেসিক থেকে জানবো। ম্যাট্রিক্স কি, কাকে বলে, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের মাত্রা বা পর্যায় কাকে বলে, এবং এরই সাথে আমরা শেষে যে দেখে নিব ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ কেমনে করে। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা জেনে নিব যে ম্যাট্রিক্স কি। কতগুলো সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে উভয় পাশে থার্ড এবং ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই। এখানে দুটো কথা বলা হয়েছে, এক হচ্ছে ম্যাট্রিক্সের নিজের কোনো মান হয় না, এবং ম্যাট্রিক্স হচ্ছে তোমার কিছু সংখ্যাকে থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশের একটা উপায়। যেমন এখানে আমরা দেখতে পারতেছি এই এ হলো একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দেখা যাচ্ছে যে অনেকগুলো সংখ্যাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে একটা স্পেসিফিক ওয়েতে প্রকাশ করা হয়েছে। এখন এখানে বলা হয়েছে যে অনুভূমিক বরাবর অবস্থিত ভুক্তি বা ভুক্তিসমূহকে একত্রে একটি সারি এবং উলম্ব বরাবর অবস্থিত ভুক্তি বা ভুক্তিসমূহকে একত্রে একটি কলাম বলে। এর উপরে বলা হয়েছে যে কোনো ম্যাট্রিক্সের অন্তর্গত সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি বলে। এখানে তিনটা জিনিস আছে, এখানে আমরা এক এক করে দেখব। এক হচ্ছে ভুক্তি। ভুক্তি জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্সে যতগুলো সংখ্যা থাকে বা যতগুলো কম্পোনেন্ট থাকে প্রত্যেকটাকেই এক একটা ভুক্তি বলা হয়। যেমন এখানে 2, 3, 2, 1, 8, 4 সবগুলোই এক একটা ভুক্তি। এবং অনুভূমিক ভাবে মানে এইটা, এটা এবং এটা, এই তিনটাই হলো এক একটা সারি। আর এটা, এটা এবং এটা, এগুলা হলো এক একটা কলাম। আমরা যেমন কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিলে দেখে আসছি সারি এবং কলাম, একইভাবে ম্যাট্রিক্সেও এভাবে এই গ্রুপটাকে বলা হয় ফার্স্ট কলাম, এই গ্রুপটাকে বলা হয় সেকেন্ড কলাম এবং এই গ্রুপটাকে বলা হয় থার্ড কলাম। আবার এই গ্রুপটাকে বলা হয় প্রথম সারি, এটা হচ্ছে সেকেন্ড সারি এবং এটা হচ্ছে থার্ড বা তৃতীয় সারি। আচ্ছা, এবার আমরা আসি ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়ে। কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা m এবং কলামের সংখ্যা n হলে m বাই n কে উক্ত ম্যাট্রিক্সের ক্রম বলা হয়। ফার্স্ট জিনিস হচ্ছে এটাকে পড়া হয় m বাই n এইভাবে, এবং এটাকে লিখা হয় মাঝখানে তোমার প্রথমে সারি সংখ্যা মানে ম্যাট্রিক্সে কতটা সারি আছে ওটা, এরপরে লেখা হয় কতটা কলাম আছে ওটা। তো যেমন এ ম্যাট্রিক্সে আমাদের সারি আছে কটা, সারি আছে আমাদের তিনটা এবং কলামও আছে তিনটা। তো এ ম্যাট্রিক্সকে আমরা লিখবো 3/3। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়। যেমন এখানে যদি আমি একটা ম্যাট্রিক্স লিখি a is equals to 2, 3, 4, 5, এখানে ভুক্তি আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো ওই ম্যাট্রিক্সের ক্রম হবে 2/2, যেহেতু এখানে দুইটা সারি এবং দুইটা কলাম আছে। প্রথমটা হবে আমাদের সারি, পরেরটা হবে আমাদের কলাম। আচ্ছা, এবার আমরা আসি ম্যাট্রিক্সের সাধারণ আকারে। যে কোনো ম্যাট্রিক্স এ হলে aij m/n। আচ্ছা, এই জিনিসটাই কি বোঝানো হয়েছে এটা আমরা এখনই দেখতে পারবো। এখানে একটা ম্যাট্রিক্স দেখানো হয়েছে যে এটার সারি হচ্ছে m পর্যন্ত এবং কলাম গেছে n পর্যন্ত। তো এটাকেই বলা হয় ম্যাট্রিক্সের একটা সাধারণ আকার, যেখানে হচ্ছে m-টা সারি আছে এবং n-টা কলাম আছে। এখন আমরা দেখতে পারতেছি যে এই ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তির নিচে কিছু সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো আসলে কি এটা আমরা নিচের লাইনটা পড়লে বুঝতে পারবো। aij মানে এখানে একটা ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়েছে, ম্যাট্রিক্সটির এততম ভুক্তিটি হচ্ছে i-তম সারি এবং j-তম কলামে অবস্থিত ভুক্তি, যাকে i, j-তম ভুক্তিও বলা হয়। মানে আমরা যখন কোনো একটা ম্যাট্রিক্সে কোনো একটা কলামকে আলাদাভাবে প্রকাশ করব, ওইখানে ধরো আমরা লিখলাম যে a2 3 লিখলাম। এখন এখানে a2 3 দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে 2 দিয়ে বোঝানো হয়েছে এটা 2তম সারিতে অবস্থিত, আর 3 দিয়ে বোঝানো হয়েছে এটা 3তম কলামে অবস্থিত। তো কোনো যখন ভুক্তির নিচে আমরা যে সংখ্যাগুলো দেখবো, এই সংখ্যাগুলো বলতে বেসিক্যালি বোঝায় প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের সারি আর পরেরটা হচ্ছে আমাদের কলাম। তো এর নিচে 3 এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা 3 নং সারিতে এবং 3 নং কলামে অবস্থিত। am3 এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা m-তম সারিতে
এবং 3তম কলামে অবস্থিত, যে 3তম কলামে m-তম সারিতে। তো আমাদের প্রথমটা হচ্ছে সারি, পরেরটা হচ্ছে কলাম, এই জন্যই লেখা হয় a i j। তো এই ভুক্তিকে i, j-তম ভুক্তিও বলা হয়। যেমন এই ভুক্তিটাকে আমরা বলতে পারি m, n-তম ভুক্তি, যেখানে m হচ্ছে আমাদের সারি এবং n হচ্ছে আমাদের কলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এই ডেফিনিশন গুলো বা এই সংজ্ঞাগুলো আমাদের কখনো কখনো এমসিকিউ পরীক্ষায় অথবা সৃজনশীলেই ক নম্বরে চলে আসতে পারে, এই জন্য আমাদের এগুলা দেখে রাখতে হবে। প্রথমেই আসে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স জিনিসটা কি? যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি থাকে তাকেই সারি ম্যাট্রিক্স বলে। যেমন আমরা এই ম্যাট্রিক্সে দেখতে পারতেছি এখানে সারি শুধুমাত্র একটা, এটা হচ্ছে 1/3 আকারের একটা ম্যাট্রিক্স, কারণ এখানে একটা সারি আছে আর 3টা কলাম আছে। তো কলাম কয়টা থাকে ওইটা কোনো বিষয় না, যে ম্যাট্রিক্সে সারি একটা থাকবে ওটাই হবে আমাদের সারি ম্যাট্রিক্স। আবার যেই ম্যাট্রিক্সে কলাম একটা থাকবে সেই ম্যাট্রিক্সকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সে কলাম আছে একটা, সারি আছে 3টা, কিন্তু এখানে কলাম আছে একটা মাত্র, এটা হচ্ছে আমাদের 3/1 মাত্রা বা পর্যায় ম্যাট্রিক্স। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কখনই কি কোনো ম্যাট্রিক্স সারি প্লাস কলাম ম্যাট্রিক্স হতে পারে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। যেমন এখানে একটা ম্যাট্রিক্স আমরা দেখি 5, এই ম্যাট্রিক্সে ভুক্তি শুধুমাত্র একটা, তো এখানে সারি কয়টা? একটা, কলামও কয়টা? একটা। তো এটা হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স প্লাস কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা বর্গ ম্যাট্রিক্সে। যে ম্যাট্রিক্সে সারি এবং কলামের সংখ্যা একই তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। বেসিক্যালি যে ম্যাট্রিক্সে সারি আর কলাম সংখ্যা একই থাকবে, যেমন এটা হচ্ছে 3/3, এটাও একটা 3/3 ম্যাট্রিক্স। তো বেসিক্যালি যেটা সারি আর কলাম একই সংখ্যক থাকবে সেটাই হবে আমাদের বর্গ ম্যাট্রিক্স। আমরা আগের উদাহরণে যেটা দেখে আসলাম এটাও হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? এখানে সারিও একটা, কলামও একটা। এবার আসি আমরা প্রধান বা মুখ্য কর্ণে। যেই বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামে সাধারণ ভুক্তি যেটা থাকে, যেমন এটা হচ্ছে আমাদের প্রথম সারির প্রথম কলামে সাধারণ ভুক্তি, এই ভুক্তি বরাবর যেই কর্ণটা আমরা পাবো সেই কর্ণটাকেই বলবো আমরা ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ। এটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। বর্গ ম্যাট্রিক্স না হইলে আমরা কখনোই এটা পাবো না। তো ফার্স্ট থিং হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। এরপরে প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ যেই ভুক্তিটা আছে ওইটা বরাবর যেই কর্ণটা হয় সেটাই হচ্ছে আমাদের প্রধান অথবা মুখ্য কর্ণ। এখন এখানে আরেকটা তোমার শব্দ বলা, সেটা ট্রেস। ট্রেস জিনিসটা হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণের প্রতি ভুক্তির যোগফল। যেমন এইখানে ধরলাম এটা ম্যাট্রিক্স নাম এ, তো এইটার ট্রেস অফ এ হবে 1 + 5 + 9 সমান 15। এইটাই হবে এ ম্যাট্রিক্সের ট্রেস। তো এখন হচ্ছে ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, তো এইটার ট্রেস কত হবে? এইটার ট্রেস হবে এ প্লাস ডি। ঠিক আছে? তো এখন আমরা প্রধান বা মুখ্য কর্ণ বুঝলাম। এবার আসি আমরা কর্ণ ম্যাট্রিক্সে। যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণগুলা মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলা ছাড়া বাকি সব ভুক্তি শূন্য হবে সেটাকে বলে কর্ণ ম্যাট্রিক্স। এবং স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের প্রতি ভুক্তি মানে মুখ্য কর্ণের ভুক্তি ছাড়া বাকি সব ভুক্তি তো শূন্য হবেই, একই সাথে মুখ্য কর্ণের ভুক্তিগুলা সব সমান হবে। এটাই হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স এই দুইটা কিন্তু কাইন্ড অফ সিমিলার, বাট ডিফারেন্স হচ্ছে এখানে সব আলাদা হতে পারে, এখানে সব আলাদা হতে পারে, কিন্তু এইটাতে সব সমান। এটাই হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স এর ডিফারেন্স। এখানে বলা হয়েছে যে সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স। এটা কেন বলা হয়েছে? কারণ স্কেলার ম্যাট্রিক্স এর শর্ত কর্ণ ম্যাট্রিক্স এর শর্তকে ফলো করে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স সব কর্ণ ম্যাট্রিক্সই কিন্তু আমাদের আবার স্কেলার ম্যাট্রিক্স হয় না, কারণ স্কেলার ম্যাট্রিক্স হইতে হলে সব সমান হতে হয় এই জন্য। তো আমরা স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স বুঝলাম।
এবার আসি ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটাও অনেক সোজা একটা কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো যখন শূন্য হবে তখন আমরা ম্যাট্রিক্সের উপর একটা ত্রিভুজের মতো আকার পাবো। এটা ঠিক আছে, এটাকে দেখে মনে হয় উপরে একটা ত্রিভুজ, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের উপরের পাশে যখন সব ভুক্তিগুলো শূন্য হবে তখন আমরা নিচে একটা ত্রিভুজের মতো পাবো। এটাই হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ এক তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। এটাকে আই দ্বারা সূচনা করা হয়। আমাদের আই জিনিসটাকে মাথায় রাখা লাগবে যে আই জিনিসটাকে অভেদক বলা হয়। কারণ আর এই আই জিনিসটা ম্যাট্রিক্সটা দেখতে এরকম, কারণ আমাদের যতগুলো ম্যাথ আসে বা ম্যাট্রিক্স করতে গেলে আমার যতগুলো ম্যাথ করা লাগবে সব ম্যাথে আমরা দেখতে পারবো আই লেখা আছে অনেক জায়গায়। এই আই দিয়ে বুঝায় অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে? তো তখন যাতে আমরা এটা বুঝে ফেলতে পারি যে আই এর জায়গায় আমরা কি বসাবো। তো এখানে বলা হয়েছে যে স্কেলার ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণে সবগুলো ওয়ান হয়। স্কেলার ম্যাট্রিক্স আমরা অলরেডি পড়ে আসছি, জিনিসটা হচ্ছে মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তি শূন্য হবেই, এটা বাদে বাকি সব ভুক্তি শূন্য হবেই এবং এই ভুক্তিগুলা সব সমান হবে। এটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। তো অভেদক হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সই কিন্তু মুখ্য কর্ণে সব ভুক্তিগুলো ওয়ান হয়। এটা হচ্ছে আমাদের একটা 3x3 আকারের অভেদক ম্যাট্রিক্স। যদি আমরা 2x2 আকারের অভেদক ম্যাট্রিক্স চাই তাহলে এটা হবে 1 0 0 1 এমনি দেখতে, মানে কর্ণ বরাবর সব এক হবে বাকি সব শূন্য। এবার আসি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে। কোনো ম্যাট্রিক্সে সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটি পাওয়া যায় সেটাকেই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যেমন এই ম্যাট্রিক্সে 3টা সারি আছে আমাদের এবং 3টা কলাম আছে। আমরা যদি সারিগুলাকে কলামে লিখি এবং কলামকে যদি সারিতে লিখি তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো ওইটাকেই বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হবে, আমরা এই সারিটাকে প্রথম কলামে লিখবো, প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে এবং তৃতীয় সারিকে তৃতীয় কলামে। এটাই হয়ে যাবে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি করতে হয়, প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিকে তৃতীয় কলামে, এভাবেই করতে হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে 3 ভাবে লেখা যেতে পারে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা এবং একটা হচ্ছে এটা, সরি এটা না, একটা হচ্ছে আরেকটা হচ্ছে এইভাবে, ঠিক আছে? এবং আরেকটা কথা হচ্ছে আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স এম, এ এর মাত্রা যদি আমাদের হয় এম বাই এন, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা আমাদের হবে এন বাই এম, মানে আমাদের সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে ট্রান্সপোজের ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। এবার আসি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য। এই 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যখন কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আমরা আবার সেটাকে ট্রান্সপোজ করব তখন আমরা পুরো আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। এটা আমরা আগের এক্সাম্পলে দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ করা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে আমাদের কি আসে, প্রথম সারিকে আমরা প্রথম কলামে লিখি, মানে 2 1 3 হবে আমাদের প্রথম কলামে, এই যে 2 1 3 প্রথম কলামে, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে 3 8 5, এই যে 3 8 5 এবং 2 4 4 থার্ড কলামে, 2 4 4 থার্ড কলামে। মানে আমরা ট্রান্সপোজ করে যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলে আমরা মেইন ম্যাট্রিক্সে ফেরত পাচ্ছি। সেকেন্ড শর্ত হচ্ছে যখন আমরা দুটা ম্যাট্রিক্সকে যোগ করে ট্রান্সপোজ করব, ম্যাট্রিক্সের যোগ এখন আমরা দেখি নাই, বাট এই ক্লাসে আমরা শেষে যেই ম্যাট্রিক্সের যোগটা দেখতে পারবো। তো এর আগে আমরা জেনে নেই যে যোগের ক্ষেত্রে ট্রান্সপোজের কি শর্ত আছে। তো যখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে ট্রান্সপোজ করব সেইটা সমান হবে যখন আমরা দুটোকে আলাদাভাবে ট্রান্সপোজ করে যোগ করব। আর থার্ড শর্তটা হচ্ছে যদি কোনো কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা কোনো ম্যাট্রিক্স না, এটা হচ্ছে আমাদের 2 3 4 এক্সেট্রা হইতে পারে অথবা এ বি সি এনিথিং, কোনো একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট এবং একটা ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে এবং এটাকে পুরোটাকে ট্রান্সপোজ করা হয়, যেমন কিছুটা ধরলাম এইভাবে লিখা আছে, তো এটাকে আমরা জাস্ট
2 ইন্টু 2 3 4 5 ট্রান্সপোজও লিখতে পারি, মানে কনস্ট্যান্টটা আমাদের বাইরেই থেকে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের তিনটা বৈশিষ্ট্য। এখন আছে আমরা আরো কিছু ধরনের ম্যাট্রিক্সে, একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যখন কোনো বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে আবার ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় সেটাকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের আমাদের ট্রান্সপোজ করলে কি আসে? 9 2 3 2 -1 -8 3 -8 0। এইটাই কিন্তু আমাদের মূল ম্যাট্রিক্স যেটা সেইটাই। তো এটাই হচ্ছে আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্স। কেন? আমরা এটাকে ট্রান্সপোজ করে আমরা আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাইছি। এখন আমরা আসি বি প্রতিসম ম্যাট্রিক্সে। বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যা পাবো আমরা, বা যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটা হবে মূল ম্যাট্রিক্সের নেগেটিভের সমান। নেগেটিভের সমান বলতে এখানে আমরা দেখে নিব, এই ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি আসে? 0 2 4 -2 0 -5 -4 5 0। দেখো, এটা হচ্ছে 0 2 4, এখানে আছে 0 -2 -4, এখানে -2 0 -5, এখানে 2 0 5, আর এখানে -4, এখানে 4, এখানে 5, এখানে -5। তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে জাস্ট সংখ্যাগুলো সব সেম আছে, জাস্ট পজিটিভ আর নেগেটিভ চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে কি আসে? 0 2 4 -2 0 -5 -4 5 0। এটাই কিন্তু আমাদের মেইন ম্যাট্রিক্স। তো বেসিক্যালি আমরা এখান থেকে পাইছি যে A ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু মাইনাস A ইজ ইকুয়ালস টু মাইনাস A ট্রান্সপোজ। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা সমঘাতী ম্যাট্রিক্সে। কোন বর্গ ম্যাট্রিক্সকে সমঘাতী বলা হয় যখন A স্কোয়ার অথবা A ইন্টু A ইজ ইকুয়ালস টু A হয়। A ইন্টু A ইজ ইকুয়ালস টু A, মানে যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করব, তখন যদি আমরা আবার ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাই সেটাকেই বলে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আমরা এখনো গুণ দেখি নাই, কিছুক্ষণ পরে আমরা ম্যাট্রিক্সের গুণ কেমনে করে তা জানতে পারবো। তখন আমরা বুঝতে পারবো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স, কারণ এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দিয়েই গুণ করলে আমরা আবার এই ম্যাট্রিক্সটাই ফেরত পাই। ঠিক আছে? আচ্ছা, এবং অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী জিনিসটা হচ্ছে যখন আমরা এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করব তখন আমাদের অভেদক ম্যাট্রিক্স চলে আসবে। অভেদক ম্যাট্রিক্স আমি কিছুক্ষণ আগেই দেখে এসেছি, এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স যেটার মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সব এক হয়। শূন্যঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সকে শূন্যঘাতী বলা হবে যখন a টু দ্য পাওয়ার n ইজ ইকুয়ালস টু 0 হবে। এখানে 0 বলতে কি বলা হয়েছে? যখন কোনো ম্যাট্রিক্সের সব ভুক্তি 0 হয়, ধরলাম এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এখানে সব ভুক্তিগুলো এরকম, তাহলে ওইটার ভ্যালু হচ্ছে 0। এটাই বলা হয়েছে যে যখন কোনো ম্যাট্রিক্সকে ধরলাম a টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 0 আসে, মানে a ম্যাট্রিক্সকে আমরা যদি 5 বার ওকে দিয়ে গুণ করি তাহলে আমাদের ভ্যালু আসে 0। তখন হচ্ছে আমাদের এই 5টা হচ্ছে আমাদের n, আর এই n কে বলা হয় শূন্যঘাতের সূচক, আর এটাকে বলে একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেমন এই এক্সাম্পলে এই ম্যাট্রিক্সটাকে যখন আমরা স্কোয়ার করব, মানে ওই ম্যাট্রিক্সকে ওইটা দিয়ে গুণ করব, তখন আমাদের 4টা ভুক্তি 0 আসে। এর মানে এটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এবং n ইজ ইকুয়ালস টু 2 এটা হচ্ছে শূন্যঘাতীর সূচক। ঠিক আছে? লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সকে লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলে যখন A ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু A ইনভার্স হয়। আমরা এখন একটা ম্যাট্রিক্সকে ইনভার্স কেমনে করে তা দেখি নাই, বাট এটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে যখন কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর ইনভার্স সমান হয় তখন সেটা হয় আমাদের লম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে? এবার আসি আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সে। কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়, এবং এটাকে ইনভার্স করা যায় না। আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্স দেখি নাই, বাট এটা মাথায় রাখা লাগবে যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি 0 হয় তাহলে আমাদের ইনভার্স করা যায় না। এখন ম্যাট্রিক্সের নির্ণায়ক জিনিসটা কি? আমরা আমাদের 1.1 এর ম্যাট্রিক্স এবং 1.2 তে নির্ণায়ক আছে, এটা হয়তো আমরা সবাই জানি। তো নির্ণায়ক জিনিসটা আমরা পরের ক্লাসে জানতে পারবো। তো আপাতত আমরা শুধুমাত্র এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স জিনিসটা জানার জন্য
2x2 ম্যাট্রিক্সের নির্ণায়কটা কেমনে বের করতে হয় তা দেখে নিব। যদি একটা ম্যাট্রিক্স এরকম হয় 2x2 ম্যাট্রিক্স, তাহলে এটার নির্ণায়কে আমরা লিখবো এভাবে, এবং 2x2 ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় মুখ্য কর্ণ বরাবর দুটার গুণফল বিয়োগ এটাই হচ্ছে আমাদের একটা 2x2 ম্যাট্রিক্সের নির্ণায়কের সূত্র। তো আপাতত আমরা 2x2 জেনে রাখবো। পরের চ্যাপ্টারে বা পরের ক্লাসে আমরা 3x3 কেমনে বের করতে হয় এবং ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করতে হয় তা জানতে পারবো। এখানে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ম্যাথ দেওয়া আছে, এটা কুয়েটে আসে 1617 সালে। তো এখানে বলা হয়েছে যে এক্স এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এখন আমরা জানি যে ব্যতিক্রমী হতে হলে এটার নির্ণায়কের মান 0 হতে হয়, মানে এটা ইজ ইকুয়ালস টু 2 মাইনাস এক্স 10 মাইনাস এক্স মাইনাস 13 ইন্টু 5। এটা আমাদের ইজ ইকুয়ালস টু হওয়া লাগবে 0। তো এটাকে ক্যালকুলেটর বসাইলে এক্স এর ভ্যালু আসে 15 এবং মাইনাস 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা ম্যাট্রিক্সের ক্যালকুলেশনে। ম্যাট্রিক্সের সমতা। দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদিও কেবল যদি তাদের ক্রম সমান হয় এবং তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হয়। এটা দিয়ে বোঝানো হয়েছে যে দুইটা ম্যাট্রিক্সে যদি আমরা সমান বলতে হয় তাহলে অবশ্যই এক হচ্ছে তাদের ক্রম সমান হওয়া লাগবে। মানে দুইটা ম্যাট্রিক্স হচ্ছে 2x2 হইলে 2x2 হতে হবে দুইটা, 3x3 হইলে দুইটাই 3x3, 3x2 হলে দুটাই 3x2 এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। যেমন আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখি A is equals to A, B, C, D এবং B is equals to M, N, O, P। তো এই দুইটা ম্যাট্রিক্স ক্রম সমান। তো আমাদের একটা শর্ত পূরণ হবে। এখন সেকেন্ড শর্তটা কি? দুটো ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো সমান হওয়া লাগবে। তো অনুরূপ ভুক্তিগুলো সমান হওয়া মানে A is equals to M হওয়া লাগবে, B is equals to N হওয়া লাগবে, C is equals to O আর D is equals to P হওয়া লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতার সূত্র। এরপর আসে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগে। দুইটা ম্যাট্রিক্স যোগের উপযোগী কখন হবে? প্রথম শর্ত হচ্ছে এদের ক্রম সমান হওয়া লাগবে। ঠিক আছে, এদের ক্রম সমান হইলেই আমরা শুধু এদের যোগ বা বিয়োগ করতে পারবো। যদি এদের ক্রম সমান না হয় তাহলে আমাদের যোগ বিয়োগ করতে পারবো না। তো যখন দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হয় তখন আমরা তাদের দুইটাকে যোগ কেমনে করব এটা এখন আমরা দেখব। এখানে আমরা দুইটা ম্যাট্রিক্স পাইলাম, এটাও আমাদের 3x3 ক্রমের, এটাও আমাদের 3x3 ক্রমের। তো এই দুটোকে আমরা যোগ করতে পারবো। এখন আমরা কেমনে যোগ করব? যোগের জিনিসটা হচ্ছে যোগ অথবা বিয়োগ দুটাই সেম ভাবে করা হয়। আমাদের অনুরূপ ভুক্তি মানে এটার প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তিটা, এটার প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তিটা, এই দুটাকে যোগ করব। সেম ভাবে এদের যেই অনুরূপ ভুক্তিগুলো আছে এগুলাকে যোগ করব। C প্লাস M, D প্লাস N, E প্লাস O, F প্লাস P, G প্লাস Q, H প্লাস R, I প্লাস S। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কেমনে করতে হয়। অনুরূপ যে ভুক্তিগুলো আছে ওগুলাকে দিয়ে আমরা যোগ করব, এটার সাথে এটার, এটার সাথে এটার, এমনি। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা ম্যাট্রিক্সের গুণে। দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত হচ্ছে প্রথমটির কলাম ইজ ইকুয়ালস টু দ্বিতীয়টির সারি। মানে আমাদের গুণের ক্ষেত্রে যোগ বিয়োগের মতো দুইটার ক্রম সমান হতে হবে না। কি হতে হবে? প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হতে হবে, তাহলেই আমরা দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে পারবো। ধরলাম আমাদের দুইটা ম্যাট্রিক্স এ আর বি আছে, এটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। এ ডট বি মানে এ কে যখন আমরা বি দিয়ে গুণ করব, এটা কিন্তু কখনোই বি আর এ এর গুণফলের সমান হবে না। এ আর বি এর গুণফল এবং এ ডট বি আর বি ডট এ দুইটা কিন্তু একদম আলাদা জিনিস। ঠিক আছে, যেমন এখানে একটা কথা বলা হয়েছে, একটা ম্যাট্রিক্স এ এটার ক্রম হচ্ছে এম বাই এন আর একটা ম্যাট্রিক্স বি এটার ক্রম এন বাই পি। তাহলে এ বি মানে দুটো গুণফল হবে এম বাই পি ক্রমের। মানে দুইটার ক্রম, প্রথমটার ক্রম এইটা আর দ্বিতীয়টার ক্রম এইটা।
তো আমাদের গুণফলের ক্রমটা আসবে এই মাঝের যেটা কমন ইয়া আছে, যেমন প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি, দুটা তো যেহেতু সেম, এই দুটো কমন, এই দুটো বাদ চলে যেয়ে গুণফলের ক্রম হবে m বাই p আকারের। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। আমাদের 3/3 আকারে, মানে এখানে 3টা কলাম আছে। তো আমাদের বি ম্যাট্রিক্স এর শর্ত হচ্ছে এখানে 3টা সারি থাকতে হবে। তো আমি আগেই 3টা সারি বানাইলাম। এখন আমি এখানে 2টা কলাম দিলাম, যেহেতু আমাদের সারি এবং কলাম সংখ্যা বা এদের দুইটার ক্রম সংখ্যা সমান না হইলেও চলে। এখন আমরা গুণ কেমনে করব? a ডট বি গুণ হচ্ছে আমরা এইটার প্রথমটার প্রথম সারি এবং দ্বিতীয়টার প্রথম কলাম, এটাকে গুণ করব। গুণ করে যোগ করে, মানে অনুরূপ ভুক্তিগুলোকে গুণ করব। মানে a গুণ k, b গুণ l, c গুণ m করে আমরা এই তিনটা গুণফলকে যোগ করে প্রথম ভুক্তিতে রাখবো। মানে a k প্লাস b l প্লাস c m, এইটা হবে আমাদের গুণফলের প্রথম ভুক্তি। মানে প্রথম সারি প্রথম কলাম নিয়ে আমরা গুণফলের প্রথম ভুক্তিতে রাখতেছি, এবং এখন নিব আমরা প্রথম সারি দ্বিতীয় কলাম নিয়ে আমরা এটাকে প্রথম সারির দ্বিতীয় ভুক্তিতে রাখবো। এটা লেখা হবে a n প্লাস b o প্লাস c p। সিমিলারলি আমরা এই সারিটাকে এই কলাম দিয়ে গুণ দিব, এখন দিয়ে আমরা এখানে দ্বিতীয় সারির প্রথম ভুক্তিতে রাখবো। মানে d k প্লাস e l প্লাস f, আর এই ভুক্তিটা হবে এই সারি এবং এই কলামের গুণফল, সবগুলা মানে অনুরূপ ভুক্তিগুলা গুণ করে এদের যোগফল dn প্লাস eo প্লাস fp। সিমিলারলি লাস্ট কলামটাকেও, সরি লাস্ট সারিটাকেও আমরা সেম ভাবে ট্রিট করব। আমাদের কত বাই কত আসলো? 3, যেহেতু 3টা সারি আছে, এবং 2 যেহেতু 2টা কলাম আছে। আমরা এখান থেকে আগের ভাবে বের করতে পারবো প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সেম, তো এই দুইটা বাদ যাবে, তো এটা আসবে 3/2 আকারে। ঠিক আছে, তো আমরা আরেকবার রিভাইজ করি। প্রথম সারি প্রথম কলাম গুণ করে প্রথম ভুক্তি প্রথম সারির প্রথম ভুক্তিতে রাখবো, প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করে প্রথম সারির দ্বিতীয় ভুক্তিতে রাখবো। একইভাবে আমরা দ্বিতীয় সারির সাথেও করব, একইভাবে আমরা তৃতীয় সারির সাথেই করব। অনুরূপ ভুক্তিগুলা বা এক একটা ভুক্তিকে গুণ করে, অনুরূপ ভুক্তি না মানে একটা একটা করে, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয় সাথে দ্বিতীয়টা, তৃতীয় সাথে তৃতীয়টা। ঠিক আছে, আচ্ছা। এবার আসি আমরা আমাদের লাস্ট একটা ম্যাথে। এই ম্যাথে বলা হয়েছে যে এ বি সি ম্যাট্রিক্সের তিনটার মাত্রা দেওয়া আছে এবং বলছে যে এইটার মাত্রা কত। তো আমরা দেখে আসছি যে এ এর মাত্রা যদি 4/5 হয়, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা হবে আমাদের 5/4, মানে কলামটা সারি হয়ে যাবে, সারিটা কলাম হয়ে যাবে। এবং এ ট্রান্সপোজ আর বি এর মাত্রা যেহেতু সেম 5/4, তো দুইটার যোগফল করা যাবে, আর দুইটার যোগফলের মাত্রাও হবে 5/4। আর সি এর মাত্রা হচ্ছে আমাদের 4/2। এখন সি কে আমরা এটা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের যেহেতু এ ট্রান্সপোজ প্লাস বি এটার কলাম সংখ্যা সি এর সারি সংখ্যার সমান, তার মানে এটা আমরা গুণ করতে পারবো, এবং এটা বাদ চলে যে আমাদের অ্যান্সার হবে 5/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। তো আজকের জন্য এটুকুই। আমরা পরের ক্লাসে ম্যাট্রিক্সের গুণ এবং যোগ নিয়ে আরো কিছু ম্যাথ দেখবো। একই সাথে আমরা ইনভার্স ম্যাট্রিক্স, নির্ণায়ক, এগুলা কেমনে বের করতে হয় তা দেখে থাকবো। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরের ক্লাসে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।